হ্যালো এন্ড এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন পার্ট নিয়ে তোমাদের আলোচনা করব। বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির পাশাপাশি অপর একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো তোমার কি ভাই? না, ইকোনমি। এই ইকোনমি পার্টটি মূলত ভারতীয় অর্থনীতির বিভিন্ন সেক্টরগুলোকে তুলে ধরেছে। এই অর্থনীতির সেক্টরগুলোতে বিভিন্ন সেক্টর আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, এ ধরনের বিভিন্ন সেক্টর আছে, আর বিভিন্ন ধরন আছে, এবং বিভিন্ন ধরনের ওপর বিভিন্ন কাজের ভাগ আছে। কেউ উৎপাদন করছে, কেউ পরিষেবা প্রদান করছে, কেউ সিদ্ধান্ত দিচ্ছে যে তুমি ভাই এই কাজটি করো। তো এর ওপর নির্ভর করে বিভিন্ন ভাগে ভাগ করা যাচ্ছে। অর্থনীতি আবার বিভিন্ন ধরনের হয়। কি ধরনের হয় ভাই? একটা তোমার পুরো বেসরকারি, আবার একটা পুরো সরকারি, আর একটা সরকারি ও বেসরকারি উভয়টার মিক্সড। দুই অর্থনীতির প্রাধান্য রয়েছে, এ ধরনের অর্থনীতি রয়েছে। তো আজকের ভারতের অর্থনীতির স্ট্রাকচারটা একটু আমরা জানবো। তো এই পার্ট থেকে না কিছু কিছু কোশ্চেন আসছে, পড়াতে গিয়ে আমি কোন পার্টে কি কি কোশ্চেন আছে সেগুলো বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, অর্থনীতি পড়তে গিয়ে অর্থনীতি যে জিনিসটা, এটা সম্পর্কে আগে আমরা জানি। না, যে ব্যবস্থায় একটা ধরো ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে, এই ব্যবস্থায় সরকার বা বেসরকারি কোনো সংস্থা পণ্য, পরিষেবা বা বন্টনের ক্ষেত্রে যে অংশগ্রহণ করছে, একটা ব্যবস্থা আছে, ঠিক আছে, একটা ব্যবস্থা, সেই ব্যবস্থায় কি সরকার এবং প্রাইভেট কোনো ফান্ড তারা কি করেছে, না অংশগ্রহণ করেছে এই কাজে। তো সেই যে পরিষেবাটা দিচ্ছে, ঠিক আছে, সেই যে কাজটা তাকে বলা হয় কি? অর্থনীতি। সরকার বেসরকারি উভয় উদ্যোগ রয়েছে। আচ্ছা, অর্থনীতি পড়তে গিয়ে একটা জিনিস আসে, ইকোনমি আর ইকোনমিক্স, এই দুটো পার্ট আমরা কিন্তু খুব গুলিয়ে ফেলি। ইকোনমি যেটা স্যার, না ওটা হলো অর্থনীতি। ইকোনমিক্স সেটা হলো তোমার অর্থবিজ্ঞান বা অর্থশাস্ত্রকে বোঝায়। এবার সেই অর্থশাস্ত্র জিনিসটা কি? না, এই বিশেষ সমাজবিজ্ঞানে সম্পদের উৎপাদন, ব্যবহার এবং হস্তান্তরের বিষয়ে চর্চা করা হয়। সম্পদটা কিভাবে আমি তুলবো, অর্থাৎ কি প্রকৃতিতে আছে সম্পদটা অবাধে, সেই জিনিসটাকে কিভাবে উৎপাদন করব, এবং সেই জিনিসটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এবং সেই জিনিসটা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব। তো সে যেই বিজ্ঞানে এটা চর্চা করা হয় তাকে বলা হয় কি? অর্থবিজ্ঞান বা ইকোনমি। আমি কি বুঝতে পারলাম স্যার? আচ্ছা, এখানে কি অর্থনীতি নিয়ে চর্চা করার পাশাপাশি অর্থনীতির যে বিভিন্ন উপকরণ বা তার কার্যকারিতা বা বিশেষ যে নকশা, সেগুলো সম্পর্কেও স্যার কিন্তু আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এ সম্পর্কে বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি কে? না স্যার, অ্যাডাম স্মিথ। তিনি তার দ্য ওয়েলথ অফ নেশন বইতে 1776 খ্রিস্টাব্দে একটা কথা বলেছেন। কি সংজ্ঞা দিয়েছেন? না, জাতীয় সম্পদের প্রকৃতি ও উৎপাদকের অনুসন্ধানকারী একটা শাস্ত্র। অর্থনীতি কি? না, অর্থনীতি হলো একটা সম্পদ, জাতীয় যে সম্পদ তার প্রকৃতি, এবং সেই জিনিসটা উৎপাদন যে হচ্ছে, সেই উৎপাদন কোথা থেকে হচ্ছে তাকে যে অনুসন্ধান করছে, সেই অনুসন্ধানকারী শাস্ত্রই হলো অর্থশাস্ত্র বা অর্থনীতি। বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে না স্যার অর্থশাস্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। কি স্যার? না, এক নম্বর হলো মাইক্রো ইকোনমি, দু নম্বর হলো স্যার ম্যাক্রো ইকোনমি, ঠিক আছে না? আচ্ছা, এবার আসি স্যার মাইক্রো ইকোনমি জিনিসটা কি আর ম্যাক্রো ইকোনমি জিনিসটা কি। না, আমি প্রথম উদাহরণে আসি, ঠিক আছে?
তুমি এমন একটা কাজ করছো যে কাজে কি হচ্ছে না স্বতন্ত্র ব্যক্তি কি না কোনো কিছু চাহিদা বা যোগান দিচ্ছ। তোমার বাড়িতে ধরো তুমি ধূপকাঠি নির্মাণ করছো, ঠিক আছে? সেই ধূপকাঠিকে নিয়ে তুমি বাজারে সাপ্লাই করছো। সেটা কি না মাইক্রো ইকোনমি একটা গড়ে উঠছে। এবং ম্যাক্রো ইকোনমি কি না তুমি বেকারত্ব দারিদ্রতা জাতীয় আয় এই ধরনের বড় বড় সেক্টরগুলোতে তুমি কি করছো না কর্মসংস্থান তৈরি করছো, বড় বড় আয়ের উৎস সব কিছু। সেটা হলো স্যার ম্যাক্রো ইকোনমি। ঠিক আছে? আচ্ছা এখানে কি বলেছে একবার দেখে নিই। না অর্থবিজ্ঞানের এই শাখা কোনো ব্যক্তির মালিকানাধীন একক সংস্থা, কোনো ব্যক্তির আন্ডারে একটা সংস্থা যা কি স্যার না কোনো একক উপভোক্তা বা কোনো বিশেষ পরিবার ইত্যাদি স্বতন্ত্র ব্যক্তির অর্থনীতিকে চর্চা করে। অর্থাৎ কি মাইক্রো ইকোনমিক বা ক্ষুদ্র অর্থনীতি কি না একটা সংস্থা, ঠিক আছে? এই সংস্থা কোনো একক উপভোক্তা বা একটা পরিবার তার যে স্বতন্ত্র ব্যক্তির যে অর্থনৈতিক স্তর আছে সে তার অর্থনীতিতে কতটা কন্ট্রিবিউট করছে সেই অর্থনীতির যে সম্পর্কিত কি সমস্যা রয়েছে সেটাই হচ্ছে মাইক্রো ইকোনমিটা চর্চা করে। আচ্ছা, পণ্য ও পরিষেবার বাজারে সাধারণত এই অর্থবিজ্ঞান প্রযোজ্য। ব্যক্তি ও অর্থনৈতিক সমস্যা যে সমস্ত কারণগুলিতে তাদের পছন্দকে প্রভাবিত করে এবং কিভাবে তাদের সিদ্ধান্ত এবং বিক্রয় মূল্যকে প্রভাবিত করার মাধ্যমে বাজারে একটা প্রভাব ফেলে। আমি একটা দ্রব্য উৎপাদন করলাম, ঠিক আছে না স্যার? দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্যের মূল্য কেমন হবে, ঠিক আছে? এবং সেই জিনিসটা বাজারে আমি যে ছাড়লাম, বাজারে ছাড়ার পর অর্থনীতির উপর কতটা প্রভাব ফেলছে, বিক্রয় মূল্যের উপর কতটা প্রভাব ফেলছে, সেটাই যে আলোচনা করা সেটাই হলো স্যার না মাইক্রো ইকোনমি। আমি বোঝাতে পারলাম স্যার? আচ্ছা ম্যাক্রো ইকোনমি জিনিসটা কি? না বৃহৎ তথা ম্যাক্রো ইকোনমিক পরিভাষাটি একটা বিস্তৃত শব্দ না অর্থনীতির সামগ্রিক তথ্য, যেমন কি না বৃহৎ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে আলোচনা করে। দেশের জিডিপি এটা একটা বৃহৎ অর্থনীতিতে কন্ট্রিবিউট রয়েছে জিডিপি। তাহলে কি স্যার এটা হলো স্যার ম্যাক্রো ইকোনমি। আমি কি বোঝাতে পারলাম স্যার? আচ্ছা, এখানে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমির স্যার বিভিন্ন সূচকগুলোকে আলোচনা করা হয়েছে। কি কি সূচক স্যার? না অর্থনৈতিক একক। মাইক্রো ইকোনমিতে কি বলা হয়েছে স্যার? না স্বতন্ত্র ব্যক্তিত্ব স্তরের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে। ঠিক আছে? স্যার একটু হোল্ড করো তোমরা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি স্যার, কোথায় ছিলাম? না মাইক্রো ইকোনমিতে না একটা ব্যক্তির স্বতন্ত্র স্তরের অর্থনৈতিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে আলোচনা করলো। আচ্ছা ম্যাক্রো ইকোনমিতে স্যার কি আলোচনা করা হয়? না এখানে অর্থনীতি তথা বৃহত্তর স্তরের যে কার্যকলাপ, যেমন আয়ের মাত্রা নির্ধারণ করা, কর্মসংস্থান তৈরি করা, এইগুলোকে নির্ধারণ করছে সে। আচ্ছা ম্যাক্রো ইকোনমি কি করে? না স্বতন্ত্র ব্যক্তিক আয়, মূল্য ও ব্যক্তির উৎপাদন, এই উৎপাদনমুখী যত ধরনের ক্রিয়াকলাপ সেটা তোমার মাইক্রো ইকোনমিতে হয়। এবং দেশের সার্বিক আয়, মূল্য নির্ধারণ এই ধরনের কাজ বড়সড় কাজগুলো এগুলো স্যার ম্যাক্রো ইকোনমিতে হয়। মাইক্রো ইকোনমির এবং ম্যাক্রো ইকোনমির স্যার সমস্যা রয়েছে। কি সমস্যা? এখানে মাইক্রো ইকোনমি মূল্য নির্ধারণ ও সম্পদের বন্টনের ক্ষেত্রে সমস্যা রয়েছে। আর ম্যাক্রো ইকোনমিতে আয়ের মাত্রা নির্ধারণ এবং কর্মসংস্থান যেটা সব থেকে বড় একটা সমস্যা বর্তমান দিনে দাঁড়িয়ে, তো সেই ধরনের সমস্যা রয়েছে। মাইক্রো ইকোনমির প্রধান চাহিদা কি না সরি প্রধান নির্ধারক কি না চাহিদা এবং যোগান, পণ্যের যে চাহিদা এবং যোগান এটা হলো এর প্রধান নির্ধারক। আবার ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে কি না চাহিদা ও যোগান সামগ্রিকভাবে কতটা হচ্ছে, সামগ্রিক ওভারঅল কতটা হচ্ছে অর্থনীতিতে সেটাই হচ্ছে এর প্রধান নির্ধারক।
ম্যাক্রো ইকোনমির একটা অভিমুখ আছে, তাহলে কি ম্যাক্রো ইকোনমি স্যার নিচ থেকে উপর দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী হয়। চাহিদা তো স্যার কম থেকে বেশির দিকে যায়, তাহলে কি অভিমুখ নিচ থেকে উপর দিকে যাবে। আচ্ছা, ম্যাক্রো ইকোনমি না এখানে কি হয় না ওপর থেকে নিচ পর্যন্ত হয় এর ডাইরেকশনটা। কেন না দেশের অর্থনীতি সবসময় সমান থাকতে পারে না, আপ অ্যান্ড ডাউন তো রয়েছে স্যার, কিন্তু মানুষের চাহিদা দিনকে দিন বাড়তে থাকে। বাজারে দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, এই ধরনের জিনিসগুলো কি ম্যাক্রো ইকোনমির আন্ডারে পড়ছে। ঠিক আছে না স্যার? আচ্ছা, এবার আসি স্যার অর্থনীতির প্রকারভেদ। আমি প্রথমেই বলেছিলাম ধনতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতি কি, এখানে কি না প্রাইভেট মালিকের মালিককে, না প্রাইভেট সংস্থার মালিক। আবার পরিকল্পিত আদেশমূলক এর মালিককে, না এর মালিক স্যার গভর্নমেন্ট, এর মালিক স্যার গভর্নমেন্ট। আর মিশ্র অর্থনীতি এর কি প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট নিয়ে এই মিশ্র অর্থনীতি গড়ে ওঠে। ধনতান্ত্রিক অর্থনীতি ইউএসএ, গভর্নমেন্ট এটা তো তোমার চায়না। আবার প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট মিশ্র অর্থনীতি আমাদের ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে তোমার মিশ্র অর্থনীতির উদাহরণ। ঠিক আছে, এবার এক একটা ডিটেলসে আসি। ক্যাপিটালিস্ট ইকোনমি এখানে কি না এখানে অর্থনীতি বাজারের চাহিদা বা সম্পদের ব্যবহার কেমন হবে, এই যে বাজারে কোনো কিছুর আমি মূল্য নির্ধারণ করব, সব কিছু নির্ধারণ করবে কোনো প্রাইভেট সংস্থা, যার ওপর স্যার পুরো দেশটা চলছে। প্রাইভেট সংস্থা কিন্তু দেশটাকে চালাচ্ছে। এখানে অর্থনীতিবিদ ফার্গসনের মতে কি বলেছেন না গণতান্ত্রিক অর্থনীতি একটি মুক্ত বাজার ব্যবস্থা, যা একক ব্যবস্থা যা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ক্রিয়াশীল অর্থনীতি ও স্বতন্ত্র ও প্রতিযোগিতামূলক। এটা কি না এই যে প্রাইভেট যে সংস্থা বাজারটা নির্ধারণ করছে, এখানে কি না এই প্রাইভেট সংস্থাই মূল্য নির্ধারণ করছে। ঠিক আছে, এই প্রাইভেট সংস্থাগুলোর মধ্যে কি আবার প্রতিযোগিতাও এসে যাচ্ছে। ঠিক আছে, এখানে কি না অর্থনীতিতে সম্পদকে সর্ব উৎকৃষ্ট এবং দক্ষভাবে কাজে লাগানো হয়। প্রাইভেট যে কিছু যে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তারা জানো তোমাকে সর্বোচ্চভাবে যতটা কাজে লাগানো যায় কিন্তু ওরা লাগিয়ে নেবে, পুরো নিজড়ে নেবে পুরো জিনিসটা যাকে বলে। তো এটা হলো স্যার ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি ফান্ডা রয়েছে, প্রফিট তো ভাই সর্বোচ্চ থাকবে ক্যাপিটালিস্ট ইকোনমিতে, কি না প্রাইভেট অ্যাসেট আছে। হুম, কোঅপারেশন এবং কম্পিটিশন তো থাকবেই। এবার কি না প্রাইস মেকানিজম, প্রাইসটা মেকানিজম কে করছে, প্রাইভেট সংস্থা করছে। নো গভর্নমেন্ট ইন্টারফারেন্স, কোনো গভর্নমেন্ট এখানে ইন্টারফারেন্স করছে না। এবং প্রাইভেট সংস্থার হাতে তো স্বাধীনতা রয়েছে, তোমার নিজস্ব হাতে কোনো স্বাধীনতা থাকছে না। এই হলো তোমার কি না স্যার একটা উন্নত দেশের অর্থনীতি। এটা এটা হচ্ছে তোমার উন্নত দেশের অর্থনীতি, তার বৈশিষ্ট্য কি বলে দিলাম। ঠিক আছে, এবার আসি স্যার কমান্ড ইকোনমি বা আদেশমূলক অর্থনীতি। এই ধরনের অর্থনীতিকে কি বলা হয় না স্যার, এই ধরনের অর্থনীতিকে কি বলা হয় না সোশ্যালিস্ট ইকোনমি। না এই ধরনের ইকোনমির কি বৈশিষ্ট্য, এই ধরনের ইকোনমি সম্পদ এবং উৎপাদন সবকিছু সরকারের ওপর নিয়ন্ত্রণাধীন আছে। দুষ্প্রাপ্য সম্পদ তার গতিবিধি সরকার দ্বারা পরিচালিত। প্রাইভেট সংস্থা হলে কি সে তার ফায়দা লোটার জন্য সে তার মতো করে কাজে লাগিয়ে নেবে। আবার সরকার পণ্যের দ্রব্য মূল্য নির্ধারণ, সরকারের যে অর্থনীতিবিদরা আছে পণ্য উৎপাদন এবং তা পরিষেবা দেওয়া তা কিন্তু সরকার নিজেই করে থাকে। ঠিক আছে না স্যার? এই ধরনের অর্থনীতি কি না কেন্দ্রীয় একটা সরকার আছে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার আছে একটা দেশ, ধরো
একটা উন্নত দেশ, সেই দেশে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সেই দেশের সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন নীতি নির্ধারকগণ আছেন, তিনারাই কিন্তু এটি নির্ধারণ করে থাকেন এবং তিনাদের উপর পুরো দেশের দায়ভার থাকে। ঠিক আছে, এই যে দেখো কমেন্ট অর্থনীতি কি বলা হয়েছে না, হোয়াট প্রডিউস, কিটা প্রডিউস হবে, হাউ টু প্রডিউস, কিভাবে হবে এবং কাকে প্রডিউস করছি আমি। ঠিক আছে, এই ধরনের অর্থনীতি কি, এই যে কোরিয়া, চায়না, এই ধরনের অর্থনৈতিক দেশ। ঠিক আছে, এখানে ছবির আকারে দিয়েছি আগে করে, এই ধরনের অর্থনীতি প্ল্যান্ড ইকোনমি বা কমান্ড ইকোনমির এক্সাম্পল। এখানে সবকিছু গভর্নমেন্টের হাতে থাকছে, সবকিছু নীতি নির্ধারণ গভর্নমেন্ট করছে, সবকিছু সিদ্ধান্ত গভর্নমেন্ট করছে, এবং কি দেশের যে আয়, কর্মসংস্থান, বাজার নির্ধারণ, মূল্য নির্ধারণ, সবকিছু গভর্নমেন্টের হাতেই থাকছে। এবার আসছি আমাদের মতো দেশের অর্থনীতি কেমন। না, এই রকম অর্থনীতিকে কি বলা হয় স্যার, মিক্সড ইকোনমি। এটা কি না, ধনতান্ত্রিক এবং পরিকল্পিত আদর্শমূলক অর্থনীতি, মিশ্র অর্থনীতি। এখানে কি প্রাইভেট সংস্থাও রয়েছে প্লাস গভর্নমেন্ট, উভয় মিলে এখানে কাজ করে দিয়ে কি হচ্ছে না, মিক্সড ইকোনমি তৈরি হচ্ছে। এই ধরনের অর্থনীতিতে লাভ বাড়ানোর পাশাপাশি সমাজের উন্নয়নের উপর জোর দেওয়া হয়। এক্ষেত্রে সম্পদের মালিকানা সরকার বেসরকার উভয় সংস্থার হাতে থাকে। ঠিক আছে, এখানে যৌথ অস্তিত্ব রয়েছে এবং বাজারের গতি প্রকৃতি, দরদাম, সবকিছু কি না সরকার এবং বেসরকার উভয় সংস্থার হাতেই থাকে, ব্যক্তি মালিকানার হাতেও থাকে অনেকটা জিনিস। এই ধরনের অর্থনীতিতে সরকার সংস্থা হলেও এখানে কি না সক্রিয় সম্পদ সরকারের মালিকানাধীন। যে সকল সক্রিয় সম্পদ, ধরো আমি মাইন্স আছে, ঠিক আছে, মাইন্স আমি হয়তো খুঁড়তে তোমাকে কোম্পানিকে দিয়েছি, কিন্তু আসল লাটাই চাবি কিন্তু আমার হাতে আছে। ঠিক আছে, কি পয়েন্ট কিন্তু গভর্নমেন্টের হাতে আছে, কিন্তু তোমাকে জাস্ট ইউজ করতে বা তোমাকে পরিচালনা করার জন্য আমি দিয়েছি। এই ধরনের অর্থনীতিতে কি ধরনের কোশ্চেন পড়ে, একটা মিক্সড ইকোনমি, চারটি অপশন দিয়ে দিল, এই দেশের মধ্যে মিশ্র অর্থনীতি কোন দেশে লক্ষ্য করা যায়, চারটি অপশন দিয়ে দিল না, সমাজতান্ত্রিক অর্থনীতি কোন দেশে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো পড়ে মূলত এখান থেকে। এই যে দেখো নিচে উদাহরণ দিয়ে দিচ্ছি, যে ক্যাপিটালিস্ট ইকোনমি মিনস অফ প্রোডাকশন কন্ট্রোল বাই প্রাইভেট সেক্টর, সব কিছুই প্রাইভেট সেক্টর দ্বারা, উদাহরণ ইউএসএ। সোশ্যালিস্ট ইকোনমি, সব কিছু গভর্নমেন্ট সামলাবে, সব কিছু গভর্নমেন্ট তার নিজের হাতে রেখে দিয়েছে, যেমন রাশিয়া, সব কিছু তার নিজের হাতে রেখে দিয়েছে। মিক্সড ইকোনমি, আমাদের দেশ গভর্নমেন্ট এবং প্রাইভেট সংস্থা দুই আমাদের দেশটাকে চালায়। ঠিক আছে, তো সেটা হলো এই আগে করে উদাহরণ বলে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে সার্কুলার যে ফ্লো, একটা বাজারে অর্থ বা মূল্যের যে ফ্লোটা বা পণ্যের ফ্লোটা কেমন আছে তা জানতে হবে আমাদের। তো সেখানে কি বলা হচ্ছে স্যার, আয় ও উৎপাদিত পণ্যের আবর্তন কিভাবে মার্কেটে হচ্ছে। আয় ও উৎপাদিত পণ্যের আবর্তন বলতে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র, পণ্য পরিষেবা ও আয়ের কল্পিত যে চক্রাকার পদ্ধতি। কি পদ্ধতি স্যার, না একটা গৃহস্থ পণ্য আছে, ঠিক আছে, গৃহস্থ পণ্য আছে, হাউসহোল্ড উপাদান, তা কি না এই যে পণ্যটা, সেখানে এই পণ্য যে আমি কোথা থেকে নিয়ে আসবো, উৎপাদক বা ফার্মের উপর নির্ভরশীল আমি। ঠিক আছে, এই যে ফার্ম আছে, এই ফার্মের উপর আমি নির্ভরশীল। আবার ফার্ম কার উপর নির্ভরশীল, ফার্ম কিন্তু হাউস হোল্ডের উপর নির্ভরশীল। কেন, আমি যে দ্রব্যতা গুডস অ্যান্ড সার্ভিসটা দেবো, কাকে দেবো, আমি তো মানুষকেই দেবো। তারপর আবার মানুষ কার উপর নির্ভরশীল, এই যে ফার্মের উপর নির্ভরশীল, ক্যাপিটালের উপর, ল্যান্ড লেবার ক্যাপিটালের উপর নির্ভরশীল। ঠিক আছে, আচ্ছা, ফ্লো বা ইনকাম কি না, আয়ের প্রবাহের অর্থ হলো টাকার সরবরাহ, তাই টাকার প্রবাহকে টাকার প্রবাহ বলা হয়। মার্কেটে টাকার ফ্লো, মার্কেটিং, মানি মার্কেটিং যে ফ্লোটা, সেই ফ্লোটা কে বজায় রাখছে, সেটা তোমার প্রাইভেট ফার্ম এবং হাউস হোল্ডের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য এই ফ্লোটা চলছে। আচ্ছা, ফ্লো অফ প্রোডাক্ট কি বলা হয়েছে না, উৎপাদিত পণ্যের প্রবাহ, পণ্য ও পরিষেবার প্রবাহ, প্রকৃত প্রবাহ বলা হয়। একটা বাজারে পণ্য যাচ্ছে এবং পণ্যটা ঠিকভাবে বন্টিত হচ্ছে কিনা, তার যে প্রবাহটা বজায় রাখছে ঠিকঠাক হচ্ছে কিনা, সেটাই হচ্ছে তোমার পণ্য ও প্রবাহ।
আচ্ছা, ধরো আমাদের দেশে গভর্নমেন্ট আছে, ঠিক আছে? এই গভর্নমেন্ট কোনো পণ্যের উপর সাবসিডাইড দিচ্ছে, সেখানে কি সাবসিডাইড হয়ে ফার্মে যাচ্ছে, ঠিক আছে? আবার হাউস হোল্ড, অর্থাৎ হাউস হোল্ড থেকে ট্যাক্স পেয়ে কোথায় যাচ্ছে? গভর্নমেন্টের কাছে যাচ্ছে। আবার কি না সেভিংস হয়ে ফিনান্সিয়াল মার্কেটে যাচ্ছে। আবার হাউস হোল্ড থেকে সেভিংস হয়ে ডিরেক্ট ফিনান্সিয়াল মার্কেটে যাচ্ছে, গভর্নমেন্ট থেকে সেভিংস হয়ে ফিনান্সিয়াল মার্কেটে যাচ্ছে। আবার কি না প্রাইভেট ফার্ম থেকে সেভিংস হয়ে ফিনান্সিয়াল মার্কেটে যাচ্ছে, এবং বরোয়িংস হয়ে আবার কিন্তু ফার্মে ফিরে আসছে, বরোয়িংস হয়ে হাউস হোল্ডে ফিরে আসছে, বরোয়িংস হয়ে আবার উল্টো পথে আমার যখন দরকার পড়ছে সেটা আবার আমি আমার মতো করে ব্যবহার করছি, ঠিক আছে? এবার আসি, প্রথমে বলেছিলাম অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রগুলো। কি কি ক্ষেত্র স্যার? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। প্রাইমারি ক্ষেত্র কি না, একটা মানুষ ধরো কৃষিকাজ করছে, পশুপালন করছে, মাছ চাষ করছে, ঠিক আছে? এই ধরনের যারা প্রকৃতির সঙ্গে সরাসরি জড়িত তাকে বলা হয় কি প্রাথমিক ক্ষেত্র। আচ্ছা, সেকেন্ডারি ক্ষেত্র কি না, তুমি কার্পাস থেকে জামা কাপড় তৈরি করছো, সুতো থেকে জামা কাপড় তৈরি করছো, আখ নিয়ে এসে চিনি তৈরি করছো। তুমি প্রকৃতির থেকে যে উপাদানটা নিয়ে এসে, প্রকৃতি থেকে উপাদানটা নিয়ে এসে শিল্পজাত করছো, শিল্পজাত থেকে তুমি পণ্য উৎপাদন করে বাজারে দিচ্ছ, সেটা হচ্ছে তোমার গৌণ ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। আর স্যার টার্সিয়ারি ক্ষেত্র কি না, তুমি শুধু পরিষেবাটা দিচ্ছ, ব্যাংকিং, টেলিযোগাযোগ, ব্যবসা বাণিজ্য, পরিবহন, এই ধরনের পরিষেবাটা দিচ্ছ, ঠিক আছে? তুমি খনন কার্যের সঙ্গে যে মেশিনগুলো লাগছে, একটা খনন করতে গেলে যে মেশিনগুলো লাগছে, একটা কৃষিকাজ করতে গেলে কি না যন্ত্রপাতিগুলো লাগছে, বা কোনো কিছু একটা সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে তুমি সিদ্ধান্ত দিচ্ছ, এটাই হচ্ছে তোমার টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরের উপর নির্ভরশীল সম্পূর্ণভাবে, ঠিক আছে? কোন সেক্টরের কতটা নির্ভরশীল জিডিপিতে, ঠিক আছে? এটা একটু জেনে নেওয়া দরকার আছে আমাদের। না, প্রাইমারি সেক্টর এর অবদান জিডিপিতে 19%, সেকেন্ডারি সেক্টরের অবদান জিডিপিতে 28%, টারসিয়ারি সেক্টরের অবদান জিডিপিতে 53%। মোট 100%-এর মধ্যে ভাগ করে দিলাম কোন সেক্টরের অবদান। এখানে কিন্তু কোশ্চেন আছে, একটু নোট করে নেবে তোমরা, ঠিক আছে? আচ্ছা স্যার, এবার আসি বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে উদাহরণ। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর কৃষিকাজ, বনজ সম্পদ আরোহণ, পশুপালন। সেকেন্ডারি সেক্টর খনন কাজ, বিদ্যুৎ উৎপাদন, জল সরবরাহ, বিল্ডিং নির্মাণ। টারসিয়ারি সেক্টর ব্যবসা বাণিজ্য, হোস্টেল, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, সিদ্ধান্ত দেওয়া, বিভিন্ন পরিষেবামূলক বা বৃত্তিমূলক কার্যকলাপই হলো টারসিয়ারি সেক্টরের উদাহরণ। ঠিক আছে না স্যার? আচ্ছা, তাহলে স্যার আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।